আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তিনি। এছাড়া অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। এ সময় নির্বাচনে এআই এর ঝুঁকি থাকায় ডিজিটাল পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন পর্যবেক্ষকরা। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অংশীজনদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে দেশীয় বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। মোট ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক দলের মধ্যে দুপুরের আগে প্রথম ধাপে ৪০টি অংশ নেয় এতে। এ সময় পর্যবেক্ষকরা দায়িত্ব পালনের সময় নিরাপত্তা চেয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করেন। গণভোট যদি একই দিনে হয় তাহলে তাদের ভোটটা এবং গণনাটা কি পদ্ধতিতে হবে এটা কিন্তু ক্লিয়ার করা দরকার জনগণের সামনে, তাহলে মানুষ বুঝতে পারবে না। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা অবজার্ভ করে এদিকে ঠিক মতো আসলে তাদেরকে প্রতিপক্ষ মনে করে অনেক সময়, সেই জন্য তাদের সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ। এতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে ২৬ সালে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন দিতে চায় ইসি। এতে কেউ ব্যত্যয় ঘটালে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে, নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে। সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ। এ সময় পর্যবেক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে, এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই, একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিতে জাতির কাছে কমিশন ওয়াদাবদ্ধ বলে জানান সিইসি। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংকট কিছুটা কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনী মাঠে। নানাভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান নেতাদের। আগামী নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে বলছেন বিএনপি নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর জুলাই সনদ ও গণভোট নিয়ে মতবিরোধ কিছুটা কমে আসায় রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে ভোটের মাঠে। অন্যদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নির্বাচনী পালে আরও হাওয়া দিয়েছে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার লক্ষ্যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও। অন্যদিকে প্রচারণা আর গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন দল ও নিজের প্রতিশ্রুতি। নির্বাচনে একটা ফ্লো উঠে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকে করার জন্য, চিকিৎসার ব্যবস্থাটা করার জন্য, রোডঘাটকে ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রায় ৬-৭ মাস ধরেই আমরা করে যাচ্ছি। সবার মনের একটাই আশা হচ্ছে যে স্বপ্নের রূপগঞ্জ আমরা করব। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন প্রার্থীরা। সব দলের প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে তা শেষ পর্যন্ত বিদ্যমান থাকবে বলে প্রত্যাশা তাদের। অন্যান্য প্রার্থীদের সাথে মিনিমাম রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক যে সৌহার্দ্য, এটা কিন্তু আমাদের আছে। নির্বাচনের মাঠটাকে নির্বাচনের উপযোগী রাখার জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের আগে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আরও বেশি উন্নত করতে হবে এবং এটা জনগণের আস্থায় নিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি সহ নানা মহলের তো বহু ধরনের জানা অজানা বহু তৎপরতা আছে। ল এনফোর্সিং এজেন্সি যারা ইলেকশনের সময় প্রধান দায়িত্ব পালন করেন, তাদের পেশাগত দায়িত্ব আনাটা খুব জরুরি। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। আমরা বিগত 16 বছর যাবৎ আন্দোলন করছি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। প্রকৃত গণতন্ত্র যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে
তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে এবং তাদের প্রতিনিধিরা দেশের সরকার প্রতিষ্ঠা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আর নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক দলগুলো। আর অন্যদিকে একটি উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ, সাক্ষ্য গ্রহণ শুরু 8 ডিসেম্বর। 2 বিচারপতির আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2-এ আজকের বিচারিক কার্যক্রম শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে গত 2 নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। যে এইটা নিয়ে পত্রিকায় অনেক ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের ঘটনার প্রেক্ষিতে এবং পারিপার্শ্বিকতায় বিচার। জি প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা যেটা বলেছি, মাহবুবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একজন পদাধিকারী ব্যক্তি। তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং সেই মামলার ফোনালাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এই মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছে। গত 15 বছরে দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাদের নির্দেশনার বাইরে কোনো কিছু করত না। গণভোট অধ্যাদেশ জারির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণভোট অধ্যাদেশ আকারে প্রকাশের প্রস্তাব করলে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন দেয়। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। দেশে 1977, 1985 ও 1991 এখন পর্যন্ত 3টি গণভোট অনুষ্ঠিত হয়। ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সন্ধ্যার দিকে ঢাকা উদ্যানে এই ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা আবুল কাশেমও আহত হয়েছেন। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। মোহাম্মদ সায়েমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন AR বাদল। অপরাধীদের অভয় আশ্রম রাজধানীর মোহাম্মদপুর। হরহামেশাই ঘটছে হত্যাসহ গুরুতর অপরাধ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঢাকা উদ্যানের ডি ব্লকের 3 নম্বর সড়কের বাসার সামনেই কয়েকজন ঘাতক এভাবেই বিল্লাল হোসেন বাবুকে কুপিয়ে হত্যা করে। এর আগে তার বাবাকে কোপায় তারা। বাধা দিতে আসলে বাবুকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। জখম অবস্থায় বাবা ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং বাবা কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মা জানান, 8 মাস আগের ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় তার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নায়রা সুজনের নেতৃত্বে 10-15 জনের একটি গ্রুপ এই হত্যার মিশনে অংশ নেয়। এরা সবাই চিহ্নিত সন্ত্রাসী হলেও থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এইটা ওই যে রাজীব আমার বাইরে চিন্তা করে যে টাকাটা নিছিল 70,000 টাকা 75,000 টাকা, ওই ব্যাপার নিয়ে যে আমলক করে নাডা সুজন সবুজ ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবে। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগারকে ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে যাবা আপনি আসামি ধরে দেন আমরা চালান করে দিব, তাহলে আমরা আসামি করতে ধরুন। আজকে কোবাইল মোহন
সবুজ, নাদা সুজন, রাজীব, রুবেল ওরা কুপাইছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় নিতে কাজ করছেন তারা। আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা আরো কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরো কিছু ইস্যু আসবে। আর বাদল, RTV, ঢাকা। ৪৭তম BCS এর লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, অন্যান্য BCS এর প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হলেও ৪৭তম BCS এর লিখিত পরীক্ষার আগে মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বিক্ষোভ করছেন তারা। দর্শকের বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক জানাবেন যে সড়ক অবরোধের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে কিন্তু ৪৭তম BCS পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষা পিছানোর দাবিতে যে আন্দোলন করছেন, আজকে কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়কের প্রথমে আরিচাগামী লেন থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করে দেন এবং এরপরে কিন্তু তারা উভয় সড়কে অর্থাৎ ঢাকাগামী লেনও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন, যে কারণে হাজার হাজার যাত্রী সাধারণ কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছেন। এই মহাসড়কে চলাচলকারী যে যাত্রী সাধারণ রয়েছে এবং পরিবহন রয়েছে তারা কিন্তু নানা ভোগান্তির শুরু হয়েছে। তারা 12টার দিকে কিন্তু এই আন্দোলন শুরু করেন। তারা চাচ্ছেন যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় আগামী 27 তারিখে হওয়ার কথা রয়েছে। তারা যৌক্তিক সময়ে এটা আরো সময় বৃদ্ধি করার যে তারা দাবি জানিয়ে তারা এই আন্দোলন করছেন। গতকালকেও তারা এই আন্দোলন করছিলেন। তো আমরা একটু কথা বলবো একজন পথচারীর সাথে, মানে যাত্রীর সাথে কথা বলবো যে তারা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন এই মহাসড়কে এই আন্দোলনের কারণে। আমরা একটু কথা বলবো। একটু ভাই একটু জানাবেন আসলে কি ধরনের হয়রানির শিকার হচ্ছেন আপনারা? আসলে এখানে আমরা 2-3 ঘন্টা ধরে এই জ্যামে বসে আছি। মাইলকে মাইল জ্যামজট, ভিড় এবং বিশেষ করে স্টুডেন্টরা ক্লাস আজকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেনি। এটা এই দেশের জন্য, এই জাতির জন্য লজ্জাস্কর বিষয় যে প্রশাসন আসলে কি করছে, যে এই যে জ্যাম জটে মানুষ আজকে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে আজকে অফিসে অ্যাটেন্ড করতে পারেনি, অনেকে এই কারণে চাকরি যাবে। এবং আমি দেখছি যে আপনার ওই যে প্রেগনেন্সি মহিলা, তিনি আপনার গাড়িতে প্রস্রাব করে দিয়েছে, অথচ এই জ্যাম জটের কারণে, কিন্তু তারপরও তিনি এই জ্যামে বসে আছেন। এই প্রশাসন কি করছে? আমাদের দেশে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, এগুলোর থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি, এজন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর অনুরোধ জানাচ্ছি। আমি একটা কথাই বলবো যে আপনি যদি দেশ পরিচালনা করতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, আর না হলে আপনি যদি দেশের অভিভাবক হয়ে যদি দেশ পরিচালনা করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন একজন যাত্রীর কথা। তারা আসলে মহাসড়কে যে কোনো অবরোধেই, মহাসড়ক অবরোধ করা হয় যে কোনো আন্দোলনে, তারা কিন্তু ভোগান্তির শিকার হন। যাত্রী সাধারণ, হাজার হাজার যাত্রী সাধারণ কিন্তু চরম ভোগান্তির শিকার হন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম BCS ছাত্রদের আন্দোলনে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। দুর্ঘটনার সব উপসর্গই বিদ্যমান সড়কে, অথচ এসব প্রতিকারে নেই প্রয়োজনীয় উদ্যোগ। ফলে প্রতিদিনই বলির পাঠা হয়ে জীবন দিচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য BRT-র পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষই তা জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। নাজিব ফরাইজির ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। চলতি বছরের ২রা এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়। এমন একদিন নেই যেদিন দেশে সড়কে মানুষের প্রাণ ঝরে না। এগুলোকে দুর্ঘটনা আখ্যায়িত করে অনেকটা দায় মুক্তি দেয়া হয়, অথচ এগুলোর প্রতিটির পেছনেই রয়েছে বিভিন্ন জনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি। জিদ করে গাড়ি চালায়, চাপ দিল আমার চাপ দেওয়া লাগবে, আর বেশিরভাগ যান টুটি করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। শুধু ফিটনেসহীন যানবাহনই নয়, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো সহ চালকদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও এসবের জন্য দায়ী। এই সিগন্যালে কি করতে হবে, ওই সিগন্যালে কি করতে হবে,
অনেক ড্রাইভার আমরা কিন্তু বুঝি না। সবচেয়ে বেশি ঘটনা হলো নেশা, দ্বিতীয় হলো সিগন্যাল অমান্য, তৃতীয় হলো ঘুম। দেশের সড়কে দুর্ঘটনা ও মৃত্যু বেড়েই চলছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে 2024 সালে সবচেয়ে বেশি 5380 জনের প্রাণহানি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। নানা কারণে তা যুক্ত হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 2023 সালে দেশের সড়কে ঝরে গেছে 32,000-এর বেশি তাজা প্রাণ। সড়ক ডিজাইনের প্রচুর সমস্যা আমরা দেখি। জেব্রা ক্রসিং রোডে মার্কিং ঠিকমতো নাই, বাস বে তেমন নাই, রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে যাত্রীদেরকে উঠানামা করা হচ্ছে। সুতরাং ধরেই নেওয়া যায় যে যে ব্যবস্থা চলছে এতে কোনোদিনই সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে দেশে রোড ক্র্যাশে নিহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে হবে। কিন্তু সড়ক পরিবহন আইন 2018 ও বিদ্যমান ব্যবস্থায় তা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ড্রাইভারও ফিট না, অবৈধ গাড়িগুলি ফিট না, এনফোর্সমেন্টও আমাদের ফিট নাই। তাহলে এখানে তো দুর্ঘটনা ছাড়া আর কিছু হওয়ার বাকি থাকে না, কারণ সব রেসিপিই আছে দুর্ঘটনার। সড়কে নিহত বা আহতের বেশিরভাগই সংসারের উপার্জনক্ষম ব্যক্তি। ফলে দুর্ঘটনার পর পরিবারগুলোতে নেমে আসে চরম দুর্দশা। আমার তো কপালে কষ্ট, কাজ করে খাই, ট্যাং না থাকলে কাজ করাম কিভাবে? আমার শালার একটা গরু ছিল, সেই গরুটা বেচে নিয়ে এসে আমি ছেলেকে চিকিৎসা করতেছি। এসব মানুষের সহায়তায় বিআরটিএ ক্ষতিপূরণ তহবিল করলেও দেশের বেশিরভাগ মানুষই সে সম্পর্কে জানেন না। অথচ আবেদনের সময়সীমা দুর্ঘটনার পর 30 দিন। ফলে ক্ষতিপূরণের সুযোগ হারাচ্ছেন অনেক ভুক্তভোগী। সড়ক দুর্ঘটনা আহত হলে সরকার থেকে কিছু পায় বা দেয়, আমি তো এরকম কিছু জানি না বা পাইনি। যদিও বিআরটিএ চেয়ারম্যান জানান তিনি বিষয়টি প্রচার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ট্রাস্টি বোর্ডের গত মিটিংয়ে আমরা এই 30 দিনটা 60 দিন করার প্রস্তাব গৃহীত করেছি। বিশেষজ্ঞরা বলছেন সড়কে প্রতিটি মৃত্যুকে হত্যা হিসেবে আখ্যায়িত করে দোষীদের শনাক্ত এবং দুর্ঘটনার মূল কারণ সমাধান না করলে সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। সকালে এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এই তথ্য জানান। এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে। 2023 সালের 22 মার্চ এই চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল। বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। এদিকে থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে 6530 কেজি পণ্য রয়েছে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশু সহ নিহত হয়েছে অন্তত 10 জন, এমন দাবি করেছে তালেবান প্রশাসনের তরফে জানানো হয় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আফগানিস্তানের খোরশদ প্রদেশের গোরজুবুজ জেলায় এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াতা বাড়িতে এই বোমা হামলা চালানো হয়। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি আরও জানান খোরশদ ছাড়াও কুনার ও পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 4 বেসামরিক নাগরিক। কাবুল বলছে এই হামলাগুলো পাকিস্তানি বাহিনীর তরফে পরিচালনা করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও ইসলামাবাদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বাণিজ্য সহ আলোচিত আন্তর্জাতিক ইস্যুতে ফের টেলিফোনে কথা বলেছেন চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ 2 নেতা ট্রাম্প ও শি জিনপিং। ফোন আলাপে একে অপরের দেশ সফরের সম্মতি জানিয়েছেন 2 নেতা। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়া বৈঠকের পর অনুষ্ঠিত এই আলোচনায় বাণিজ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান সংকটের মতন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আর জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ।
Well, thank you very much. It's a great honor to be with. ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 1 মাস আগে দক্ষিণ কোরিয়ায় শেষবার বৈঠকে বসেন ট্রাম্প ও শি জিনপিং। ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সেবারের ফোনালাপে বাণিজ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল এবং তাইওয়ান সহ নানা ইস্যুতে কথা বলেন দুই নেতা। সোমবারের বৈঠকের পর আগামী বছরের এপ্রিলে বেজিং সফরে যেতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে শি জিনপিংকেও আগামী বছর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনালাপে বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। অন্যদিকে চীনের সরকারি বার্তা সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়, সমতা, সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে ইতিবাচক অগ্রগতির গতি বজায় রাখতে সম্মত হয়েছে দুই দেশ। চীনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, গত অক্টোবরে হওয়া বৈঠকের পর চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল ও ইতিবাচক পথে এগোচ্ছে, আর এ বিষয়টি দুই দেশ সহ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। সেবার যুক্তরাষ্ট্র চীনা পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করে, আর চীন নতুন বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা পিছিয়ে দেয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবারের ফোনালাপের স্থায়িত্ব ছিল প্রায় 1 ঘন্টা। ফোনালাপে বাণিজ্য কেন্দ্রিক আলোচনায় বেশি গুরুত্ব পায়। চীনের পক্ষ থেকে আমরা যা দেখছি তাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট, চীনও একই বিষয় অনুভব করছে। বাণিজ্যের পাশাপাশি ট্রাম্প ও শি জিনপিং রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং তাইওয়ান ইস্যুতেও আলোচনা করেন। এ সময় তাইওয়ানের চীনে প্রত্যাবর্তন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় চীনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে ট্রাম্পকে অবহিত করেন প্রেসিডেন্ট শি। তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে জাপানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা চলছে চীনের। এছাড়া জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। চলতি মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে চীন কোনো ধরনের হামলা করলে জাপান সামরিক প্রতিক্রিয়া যেতে বাধ্য হতে পারে। তবে ফোনালাপ নিয়ে ট্রাম্প তার পোস্টে তাইওয়ানের বিষয়ে কিছু উল্লেখ করেননি। ইমতিয়াজ আহমেদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।